আচ্ছা ভাইয়া, তুই কি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবি? নিজে নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়া। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়ার তার চাচাতো বোন ফারিয়াকে বলল, জি। ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আরেকবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটুও শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও তো বেশ মজা পাবি, আর আমিও। কাছে আস না ভাই, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর। প্লিজ চলে যা আমার দুই চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িস নি? তারা যদি লিখতে ওসব করতে পারে, তাহলে আমরা কেনই বা দেখতে করতে পারবো না? আর তুই নিজেকে এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায়। তোর ইনবক্স চেক করলেই তো দেখা যাবে না জানি কত মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে কাছে আই। চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ার বুঝতে আর একটু বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়া নেট দুনিয়ায় ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে, পর্ণ চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়ার। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথে 5টি আঙুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পর্ন ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এইসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সবকিছুই বলতে বাধ্য হব। শাওনের কথা জবাবে ফারিয়া আর কিছু বলতে পারলো না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরেই শাওরিয়া নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি, গ্রুপ, পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কিন্তু কেউই সেসবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমেষেই নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউ আমার এসব কথা কোনো গুরুত্ব আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব? তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো,
যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি সেসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি পেজ সাইটের চিহ্নটুকু পাওয়া যাবে। প্রতিদিন শত শত ছেলেমেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়ার দেখলো ফারিয়া ওইসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়ার দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরেও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয় বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইল দে বলছি। না, দিব না। আর আমি এখনই চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে, তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজের জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়েই ছাড়বো। শাহরিয়ারের কথা জবাবে ফারিয়া তেমন কিছু বলল না, শুধুই বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তার দরজা ভাঙতে বাধ্য হয়। ভেতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়া রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্র জড়িয়ে ধরলো এবং পরিশেষে কাঁদতে কাঁদতে বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়েছে। সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাওরের মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে পড়েছে। নিজের মেয়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাওরের বুকে। শাওরের কিছু বলতে চাইলেও তাকে বলার মতো কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাওরের গালে ঠাটে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাওরের বাবা বলল, তোর মতো কুলঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার কথাগুলো তো একটাবার শুনো। কিন্তু একটা বারের মতো কেউ শুনেনি শাওরের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাতে 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছে এখন কোথায় যাবে, কি করবে। মিথ্যে একটা অপবাদে সে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাওরের জল গড়িয়ে পড়ছে। কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাওরের দেখতে পেল তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অতঃপর আরো ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সব কিছু তো তুই কেড়েই নিয়েছিস। আমার সুন্দর জীবনকে বরবাদ করে দিলি। শাওরের কথা জবাবে ফারিয়া এক প্রকার অট্টহাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতো কিছু একটা শাওরের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তে শাওরের বুঝতে পারলো এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথে যন্ত্রণায় কাতর হয়ে শাওরের চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে। যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গোড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ তুমি বলো? কেন আমার সাথে এমনটা হলো? আমি যা সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আহ, আমি পারছি না। আহ মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়ার। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়ার। আস্তে আস্তে শাহরিয়ার চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানে কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়? অতঃপর শাওরের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালে বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিক মতন তেমন একটা নড়াতে পারছিল না। ভীষণ কষ্ট তার। অবশেষে ছটফট করা শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার ঘুম গিয়ে উঠছে শাহরিয়ার। ডাক্তার খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়ারকে ঘুম পাড়িয়ে দেয় এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ারের আবার জ্ঞান ফিরল। আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে এসিড নিক্ষেপ করলো?
বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়ার আর নিজের চোখের জল সামনে রাখতে পারল না। হাজার যন্ত্রণা, বেদনা, কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু জোড়াতে জোড়াতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমায় তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধায় এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল এবং সেদিন রাতেই সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করল। কিন্তু তারপরও বোধহয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবে আসছিলাম, সেই বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পুরো পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজেই ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে যাওয়া অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজের চোখের কোণে অশ্রুপাতা আটকাতে পারলেন না। বাবা রে, এই দুনিয়ায় মানুষ চেনে উঠা বড় কঠিন, কেউ কারো নয়। বাস্তবতা আরো কঠিন। পিছন থেকে সব সময় তারা আঘাত করে, যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগেই একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ, জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুতই তোমাকে ইমার্জেন্সি ঢাকায় সবচেয়ে বড় হসপিটালে দিয়ে আসলাম। এবং যথাসময়ে যদি তোমাকে হসপিটালে না দিয়ে আসতাম, তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানেই মরতে দিতেন। আমি আর কি নিয়েই বা বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসই আমি খুঁজে পাচ্ছি না। বাবা রে, এমন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল, যে নেট দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। সেই অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। অতঃপর একটা দুইটা নয়, 6টা মাস শাহরিয়ারকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়ারকে কতটা না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকে মরার মতো অবস্থা। আর 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়ার এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমে বসে রয়েছে। হঠাৎ তার চোখের দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়না নিজেকে দেখে নিজেই ভয় কিছুটা পিছিয়ে যায় শাহরিয়ার। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়ার। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়ার। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুত ছুটে আসলেন এবং বললেন, কি 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 হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে ও, আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টায় ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়ার কিছুতে শান্ত হচ্ছিল না।
তারপরেও দমে যাননি বৃদ্ধ লোকটি। অতঃপর বহু কষ্টে শাওরিয়ারকে শান্ত করতে তিনি সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে শাওরিয়ার খাবার খেতে বসেছিল। বৃদ্ধ লোকটির সুন্দরী মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিলেও একমাত্র শাওরিয়ারকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকের সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না সরি বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে শাওরিয়ার থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছে। আসলেই আমি এখন কুৎসিত দেখতে। একটা ছেলে আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাওরিয়ার নিজেই খাবার বেড়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে শাওরিয়ার সেই রুমে চলে এলো যে রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। অতঃপর তেমন আর কিছু ভাবলো না শাওরিয়ার, বিছানায় গা এলে দেয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। পরের দিন শাওরিয়ার ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। নিজ চোখে দুটো জ্বলতে শাওরিয়ার আরো ভালো করে তাকিয়ে দেখলো এটা ফারিয়াকে দেখে শাওরিয়ার ভয়ে আটকে উঠল। ফারিয়া শাওরিয়ার এরূপ ভয়ার্ত অবস্থা দেখে অট্ট হাসিতে বলল, শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্টতে রূপ দিয়েছি, এবার অন্য পাশটার বাকি। কথাগুলো বলে ফারিয়া শাওরিয়ারের দিকে এগোতে থাকে আর শাওরিয়ার ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাওরিয়ার থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেয়াল। ও তার শাওরিয়ার দেয়ালের সাথে ঠেকে গিয়েছে আর পিছতে পারছে না। জানি শাহরিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুনটা একটু হলেও নিভবে। আর তুই তখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে খানিকটাও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথেই শাওরিয়ার লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু ফারিয়ার চিহ্নটুকুও পায়নি। অতঃপর শাওরিয়ার বেশ বুঝতে পারলো যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমিষেই ঢক ঢক করে খেয়ে ফেললো শাওরিয়ার এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। হঠাৎই শাওরিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পরপরই শাওরিয়ার আর দেরি করলো না। দ্রুতই অজু করে নামাজ আদায় করে মনোজাতে চোখের অশ্রুর বাঁধ ছেড়ে দিয়ে শুধু এক কথাই বলেছিল, আল্লাহ, তুই পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল শাওরিয়ার। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল। আবার তার মধ্যে ফুরফুরে বাতাস, যা শাওরিয়ারের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাওরিয়ার বুঝতে পারলো তার পেছন থেকে কেউ একজন গলা ফাটে চিৎকার করছে। শাওরিয়ার পেছনে ফিরে দেখলো এটা নীলা। আপনি এভাবে চিৎকার কেন করছেন? আপনি এভাবে চিৎকার কেন করছেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে না, সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমেষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারবো না। নীলের কথা জবাবে শাওরিয়া কিছু বলল না, কারণ কি আর বা সে বলবে, বলার মতো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর শাওরিয়া চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কোড়া করে শাওরিয়ারকে বলল, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জাবোধ নেই? এইভাবে অপরিচিত একজন লোকের বাড়ি আরামায়েশে থাকছেন ও বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসায় কোনো কাজ করতেন তাহলে নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, তা না হলে কি করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে নিয়ে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছেন।
আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে কিছু সত্যিই খারাপ করেছেন বা করার চেষ্টাও করেছেন, তাই বোধহয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাওরিয়ারের চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকে সুরে বলল, আপনার সাহস তো কম না? আপনার কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব কিন্তু, যত সব। কথাগুলো বলে নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যত অতিক্রম হচ্ছে তেমনই শাওরের প্রতি নীলের ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতএব শাওরের সিদ্ধান্ত নিল সে এ বাড়িতে আর থাকবে না। কারো মাথার বোঝা হয়ে থাকা অন্তত শাওরের পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাওরের বলে দেয় এ বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। শাওরের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলের বাবা তখন বলল, কেন? জবাবে শাওরের মুচকি হেসে নীলের বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাওরিয়ার সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা শাওরিয়ারকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, যাতে শাওরিয়ার না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন আমার নেই, নিজে খেটে খুঁটে উপরে উঠতে চাই। ঢাকা রেলওয়ে স্টেশনের একটা ওভারব্রিজের উপর বসে আছে শাহরিয়ার। মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে শাহরিয়ার খুব কষ্ট পাচ্ছে, এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনো একটিবারের জন্য কোনো খোঁজ খবর নিল না। এখন শাহরিয়ারের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে, কোথায় থাকবে বা যাবে, কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করে শাওরের চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের উপর। তাকে তাকে শাওরের দেখছে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবে না টানছে। অতএব শাওরেরও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা করে জোর করে ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সবকিছু ভুলে যেতে পারলো গরিবদের হক মেরে খাওয়ার কথা। হ্যাঁ, তুমি ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে দিয়ে ভাবতে থাকে শাহরিয়া এই টাকাটা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনো রূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী কাজ আরম্ভ করলো। সর্বপ্রথম সে একটা কম দামি সিগন্যাল বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়ে গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকে একটা সিম থাকতো। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি শাহরের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন নেতিবাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়ার। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয় বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে ইনকাম করে বিভিন্ন নেতিবাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়ার। যদিও বা এখন শাহরিয়ার আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্তিক পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্ল্যাট কিনে থাকছে। এখন শাহরিয়ারকে ওরফে শেরু ভাই নামে ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেক চিনে। আর চিনবেই না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলেছে শাহরিয়ার। শাহরের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গণ্যমান্য মানুষদের সামনে চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই। তাছাড়াও শাহরিয়ার মাঝে মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এইসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের উপর পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুত নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। নিজের মুখ দেখে কিছু খাবার কেনার জন্য বাইরে বের হলো শাহরিয়ার। তাছাড়া এমনিতেও দিনের বেলা নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোকে শাহরিয়ার সহ্য করতে পারে না। তাই সবসময় রাতেই বেশিরভাগ সে বাইরে বের হয়ে থাকে। রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পরে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তেমন কোনো ব্যতিক্রম হলো না।
অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজ ফ্ল্যাটে ফেরার সময় শাওরের দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটি ছেলের পা ধরে অনবরত চোখের অশ্রু ঝরাচ্ছে, যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাহরের এবং কথোপকথন গুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এরূপ অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তোর কি সে আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে পড়ে কোনো লাভ অবশ্য হবেই না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবেই সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি কি প্রস্তাব? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অনন্তকালের জন্য তোর সামনে ডিলিট করে দেব। ছেলেটির এমন খুব প্রস্তাব শোনা মাত্র মেয়েটি একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনো মতে সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখ ইচ্ছার কথা বলেছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যেই রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে তোর ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দেব, এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে না, তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বুড়োরা পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবে। কথাগুলো বলে ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানে হাঁটু করে বসে পড়ল। অতঃপর শাওরের মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল, বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করে মাথায় কারো ছোঁয়া ও পিছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পিছন ফিরে মুখ ঢাকা কালো কোট পরা প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে 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 আপনি? ধরে নাও তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়েছো কি? শাওরের কথা জবাবে মেয়েটি বেশ কষ্টে নিজের চোখের পানে আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি আমার। আমাকে মিথ্যে বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়া ছেলেটা, সেটা জানি না কিভাবে যেন ক্যামেরা বন্দি করে, এবং সেটা দেখে আমাকে প্রতিনিয়ত সে ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি শুধু এইটুকুই তোমাকে গ্যারান্টি সহ বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটির ফোন নাম্বার আছে? জি আছে। অতঃপর শাহরিয়ার মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজ গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই শাহরিয়ার প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বারের মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজে নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটির মেসেঞ্জারে চেক করে শাহরিয়ার দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা চলছিল, কিন্তু এখনও বিক্রি করতে পারেনি। এখন আর করবে বা কি করে? ছেলেটির সব কিছুই তো শাওরিয়ারের হাতের মুঠোয়। অবশেষে শাওরিয়ার ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমিষেই নষ্ট করে দেয়, এবং সেই সাথে কোনোই ছাড় মেলেনি। ভিডিও বিক্রি করা একমাত্র সেই 18+ সাইটটির নিমিষে নষ্ট করে উধাও করে দিল শাওরিয়ার। 18+ সাইটটির নষ্ট হয় 33 মিনিট পর। সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টেই জানতে পারলো এ কাজ শাওরিয়ার ওরফে শেরু ভাইয়ের। নিজের রাগ সামলে রাখতে না পেরে সেই সাইটটির মালিক শাওরিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্য হয়তো ঠিক জানতো না যে শাওরিয়ার তাদের থেকেও অনেক উপরে। অতএব সেই 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না শাওরিয়ার। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ উদুম কেলানি গেলিয়ে টেনে হিস্ট্রে সেই ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা টিভিতে সরাসরি দেখে হাসতে হাসতে শাওরিয়ার বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করে
বহু চেষ্টা করেও কিছুতে ওপেন করতে পারছিল না শাহরিয়ার। একসময় শাহরিয়ার বুঝতে পারলো তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা শাহরিয়ারকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা শাহরিয়ারের ফোনে একটা কল আসে। যে কলটা রিসিভ করার পর শাহরিয়ার যা শুনলো তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়ারের ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে শাহরিয়ারের সম্পূর্ণ শরীর শিউরে উঠল। হঠাৎ আবার শাহরিয়ারের ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইল তড়ি ঘুরি করে ফ্লোর থেকে ফোন উঠালো শাহরিয়ার। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্টহাসি শুনতে পেল। কি চান আপনি? শুধুই তোকে চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার, তাই এসব বিয়েটি আমার দ্বারা সম্ভব না। সম্ভব সম্ভব, আমি চাইলে সবই সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ, তোকে আবার সবকিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলে মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর শাহরিয়ার তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ার ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। শাহরিয়ার বুঝতে আর তেমন দেরি হলো না, একটু আগে ফোনে যার সাথে কথা হয়েছে এটা সেই মেয়েটাই। তাই আর নয়ছে না ভেবে শাহরিয়ার নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতএব ভিডিও কল রিসিভ করার পর শাহরিয়ার দেখতে পায় সুন্দর একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দর যে তার সৌন্দর্য বোধহয় আসমানি পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকেই রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি শান্তা ইসলাম। আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী। সেই সুবাদে লন্ডনেই থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে, যা দেখে কেন যেন সত্যি মনে হচ্ছে এই দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলে আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজার অমত পোষণ করলেও, জোর করে হলেও অন্তত বিয়ে আমি তোমাকেই করেই ছাড়বো। আর একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্যে তোমাকে পেয়েই দাম নিব। আর হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে প্রশ্ন নামক জিনিসটা জেগে উঠতে পারে, কিভাবে আমি তোমার সবকিছু নিজের আয়ত্তের ভিতরে নিয়ে এসেছিলাম। তাহলে শোনো, লন্ডনে আমি একজন বিখ্যাত হ্যাকার, তাই তোমার সবকিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখনো কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নিও কেউ তোমার ধারে কাছেও হাজার চেষ্টা করেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছি। কিছুদিন পর আমি দেশে আসছি, তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য। রেডি থেকো। আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে ওঠো না, তাহলে হয়তো প্রাণেও মরে যেতে পারো, তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্তা ভয়ঙ্কর একটা হাসিতে ভিডিও কল কেটে দিল। এখনো শাহরিয়ার এক ধ্যানে তাকিয়েছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে ফল বারবার শূন্য আসছে। কোনো মতেই হিসাব মেলাতে পারছে না শাহরিয়ার। আজকের দিনটাও কেন যেন তার এক স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন শান্তা নামক ওই মেয়েটা শাহরিয়ারকে সবসময় ফোন করে এক প্রকার বিরক্ত করতে থাকে। শাহরিয়ারের কথা বলা কোনো ইচ্ছে না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সবকিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সঙ্গে শাহরিয়ারকে কথা বলতে হয়। এখন রাত প্রায় 2টো। শাহরিয়ার এখনও নেট দুনিয়ায় একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যে সাইটে পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়ার লোকজন চলে যায় পতিতালয় বা কোনো আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমিও আপনি সবাই কিন্তু জানি ওই সব খারাপ সাইটের জন্য মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথে যাচ্ছে না। আপনি আমি তা ভালো করে জানা সত্ত্বেও চুপ করে কেন আছি জানি। এসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটা এখনো বলিনি। সবাই নিজেদের বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন।
যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এই দেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শাহরিয়ার, এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে ও তার সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে শাহরিয়ার, কিন্তু কেউ এখনো পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়ার কখনো দিনের বেলা বাইরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পরে বাইরে বের হলো শাহরিয়ার। দিনের আলো চোখে পড়তে কেমন যেন অস্বস্তি লাগে শাহরিয়ারের, তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে ওঠে। জরুরি কোনো এক কাজে রওনা দেয় সে। অতএব শাহরিয়ার ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটা। দুজনের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। শাহরিয়ার কখনো ভাবতে পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগের উদ্ভব হচ্ছে শাহরিয়ারের মাথা নামক স্থানে। ইচ্ছা করছে কষে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসে দিতে, কিন্তু সে কিছু করতে বা বলতেও পারছে না। ফারিয়াকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া এক ধ্যানে এখনো শাহরিয়ারের দিকে তাকিয়ে আছে। কেন জানি বারবার শাহরিয়ারকে তার চেনা চেনা লাগছে। মুখ ঢাকা থাকলেও পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ার। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে শাহরিয়ার ফারিয়ার পাশ কেটে চলে যায়। অতএব শাহরিয়ার ধানমন্ডির যে কাজে এসেছিল সেটা সমাপ্ত করার পর নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় আবার তার নিত্যদিনের কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ শাহরিয়ারের কানে আজান ভেসে আসলো। শাহরিয়ার দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার সব কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকে আছি যারা ইন্টারনেটের প্রতি এত বেশি আসক্ত, আজান কানে শুনলেও না শোনার ভান করে সবসময় ডুবে থাকি নেট দুনিয়ায়। এইসব ভুলগুলো সবাই দ্রুত সংশোধন করুন, অথবা নিশ্চয় এর জন্য একদিন আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শাহরিয়ার আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। লড়াই করে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শাহরিয়ার কখনো নিজের ইনবক্সের মেসেজগুলো ঠিকমতো চেক করে না, কিন্তু আজ কেন জানি তা খুব করে চেক করতে ইচ্ছে করলো। অতএব শাহরিয়ার আর কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতে সর্বপ্রথম যে মেসেজটি তার চোখে পড়লো সেটা হলো, প্রিয় শাহরিয়ার ভাইয়া ওরফে শেরু ভাই, প্রথমেই আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসা যাক। আমার নাম রাজীব। সেই ক্লাস 7 থেকে এই বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ন ভিডিও দেখতে এবং চটি গল্প পড়তে থাকি। একটা সময় চটি গল্প পড়া ও পর্ন ভিডিও না দেখা ছাড়া আমার ঠিকমতো দিনই পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা ও পড়া পাপ, কিন্তু তারপরেও আমি কেন জানি না সেগুলো নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো ধীরে ধীরে নষ্ট করে দেওয়ার পর ঠিকমতো পর্ন ভিডিও বা চটি গল্প কিছুই পড়তে পারছিলাম না। শুরুতে আপনার প্রতি আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য মনের গভীরে শ্রদ্ধা ভরে যায়। কারণ শুধুমাত্র আপনার জন্য ঠিকমতো চটি গল্প পর্ন ভিডিও আমি ঠিকমতো দেখতে পেতাম না বলেই আজ আমি এসব পাপে আসক্ত থেকে বের হতে পেরেছি। তবে হ্যাঁ, এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যা আগে ওসব বাজে নেশার জন্য করতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। এখন আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের ওইসব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছুই শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি একদম সত্যিই বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমরা চটি গল্প পড়া বা পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কুনজরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। বেশ কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজই পাড়ার মোড়ে যেতাম, কিন্তু এক সময় কেন যেন আমি বদলে যেতে আরম্ভ করলাম। প্রতিদিন আপনার মতো পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। আপনার শিক্ষণীয় পোস্ট, আপনার সুন্দর সুন্দর ন্যায়বাচক কথা আমার মনটাকে ভেতর থেকে নাড়া দিয়ে ওঠায়।
এবং আমাকে খুব করে ভাবায়। আমি সত্যি কি পাপ কাজ করছি? হ্যাঁ, আমি নেট দুনিয়ার অন্ধকার পৃথিবীর মগ্ন হয়ে সত্যিই আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। অতঃপর আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সর্বপ্রথম ওই বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করলাম এবং সেই সব বন্ধুদের সাথে চলাচল করতে শুরু করি, যাদের থেকে সবসময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যিই খুব সুখে আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি না আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওই সব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওসব বাজে সাইটের জন্য আমাদের দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একজন 18 থেকে 19 বছরের একটি ছেলে এমন মেসেজ দেখে শাওরিয়ার মুসকে একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করে জানে সে যে পথে যাচ্ছে সে পথে তার ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সে পথ থেকে ফিরে আসে, তারাই পরবর্তীতে বেঁচে যায়, আর যারা ফিরে আসতে অক্ষম হয় তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজে রিপ্লাই দেওয়ার পরে শাওরিয়ার আবার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকাল সকাল কলিং বেলের শব্দ শাওরিয়ার ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে। কে কলিং বেল বাজাতে পারে? বাসায় তো কারো আসার কথা না। অতএব তড়িঘড়ি করে শাওরিয়ার নিজের মুখটা কোনো মতে ঢেকে দরজা খুলে যাকে দেখলো, তাতে সঙ্গে সঙ্গে শাওরিয়ার ভয়ে কিছুটা পিছিয়ে যায়। শাওরিয়ারের সামনে তাকিয়ে দেখলো স্বয়ং শান্তা নামে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। ভয়ে তার বুকখানা কেন জানি বারবার কেঁপে উঠছে। অতএব শাওরিয়ার ভর্ত বলে বলল, আপনি এখানে? শাওরিয়ারের কথার উত্তরে শান্তা কিছু বলল না, সোজা শাওরিয়ারকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরল। আচমকা শান্তার এমন আচরণে শাওরিয়ার চমকে উঠল। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। বহু চেষ্টার পরেও শাওরিয়ার কিছুতেই শান্তার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। শাওরিয়ার আবার বলে উঠল, এটা আপনি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না, আরো কিছুক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে থাকতে চাই। তাছাড়া এখনো তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরাও। তাছাড়া আজ বা কাল তোমার চেহারা তো আমি দেখবই, এভাবে ঢেকে রাখারও কোনো মানে হয় না এখনো। আগামীকালই তো বিয়ে করছি আমরা। শান্তার কথাগুলো শোনার পরপরই শাওরিয়ার নিজেকে অতি কষ্টে শান্তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাওরিয়ারের হালকা গাল টেনে শান্তা বলল, ধুর, এখন আর মজা করো না তো। আমি সিরিয়াস বলছি কিন্তু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি হয়তো ভাবছো বিয়ে পর আমি কোথায় থাকবো, বা তোমাকে আমি সাথে করে লন্ডনে নিয়ে যাব কিনা। কিন্তু এমনটা হবে না। তুমি চাইলে আমরা দেশেই থাকবো, সমস্যা নেই। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এসব আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরেও কেন একই কথা ঘুরে ফিরে বলছেন? শাওরিয়ারের এমন কথা শুনে শান্তা ভুরু কুঁচকে চোখ বড় বড় করে শাওরিয়ার দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়কে শাওরিয়ার কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চেয়েছিল, কিন্তু শাওরিয়ার দ্রুত আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য বাবার কথার অবাধ্য হয়ে আমি দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখে শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আবার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছেড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুই আমার সাথে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাওরিয়ার বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনো সুখী হবেন না। আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। শাওরিয়ারের কথাগুলো শুনে শান্তা রেগে গিয়ে শার্টের কোলা চেপে ধরে চিৎকার করে বলল, কেন 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 আমি বিয়ে করবি না? কি নেই আমার? তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে দরকার পড়লে আমি জোর করে হলেও তোকে বিয়ে করব। শান্তার কথা শুনে শাওরিয়ারে মনে মনে ভাবতে থাকলো, না, এ হয় না। শান্তা আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা ওকে চিড়ে চিড়ে খাবে।
তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতঃপর শাহরিয়ার শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করলো। তুই তোকারি করতে লাগলো। অতএব শাহরিয়ার শান্তাকে নিজ ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো। কেন যেন বারবার শান্তার চোখে অশ্রু দেখে শাহরিয়ারের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর কিছুই করার ছিল না। রাতে শাহরিয়ার কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করতে ব্যস্ত ছিল। আচমকা তার ফোনে বেজে উঠল। প্রথমে শান্তা ভেবে ফোন না উঠলে পরবর্তীতে শাহরিয়ার ফোন চেক করে দেখলো আননোন নাম্বার। তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়ার বুঝতে পারলো শহরের একজন সুনামধন্য এমপি ফোন করেছে। ওপাশ থেকে এমপি রাকিব হাসান শাহরিয়ারকে বেশ অনুরোধ সহকারে বলল, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটু বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুধু তোমাকে নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে। হাজারো মানুষের মনে দেখছি তোমাকে একটু দেখায়। তোমাকে আমি অনুরোধ করেই বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে চলে এসো। আমি তোমার বাবার বয়সী, তাই আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথার উত্তরে শাহরিয়ার কিছু বলল না, চুপটি করে ফোন কেটে দিল। কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ তার মন বারবার বলছে, আর কতদিন আড়লে থাকবে? একদিন না একদিন তো আসতে হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিক মতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে শাহরিয়ার এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে সে অনুষ্ঠানে যাবে, সে আর আড়লে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে শাহরিয়ার আসার খবরটা যেতে তেমন একটা সময় লাগেনি। সবাই উতলা হয়ে বসে আছে কখন নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই অনুষ্ঠানে আসবে। অতএব শাহরিয়ারের গাড়ি যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভিতরে ঢুকছিল তখন অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়িটির দিকে। সবাই গভীর আগ্রহে বসে রয়েছে কখন শাহরিয়ার ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। পরিশেষে শাহরিয়ার যখন গাড়ি থেকে নামে তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হলো এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ারের দিকে। স্টেজে ওঠার সাথে সাথে অনেক ছেলে মেয়ে ছুটে আসলো শাহরিয়ারের দিকে শুধুমাত্র সেলফি তোলার জন্য। একটা সময় শাহরিয়ার নিজের মুখোশটা নিজে খুলে ফেললো। মুহূর্তে ভয়ে আটকে উঠল সবাই। এতক্ষণ যাবত যেসব ছেলে মেয়েরা শাহরিয়ারের সঙ্গে ঘেসে ঘেসে সেলফি তুলছিল তারাও এখন শাহরিয়ার কুৎসিত ভয়ঙ্কর চেহারা থেকে ভয়ে বেশ খানিকটা পিছিয়ে যায়। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েও ভয়ে তাদের মা অথবা বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। কেউ হয়তো ভাবতেও পারেনি শাহরিয়ারের মুখটি এরূপ কুৎসিত ভয়ঙ্কর বৃষ্টি দেখতে হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ারের কাছ থেকে ভয় কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখে কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতে পারেননি আমার চেহারা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের বলি, শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশপ্তটা তার সাথে আমায় যৌন মিলনের কুৎসিত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না। সোজাসাপটা বললে পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদে আমাকে সে বাড়ি ছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরও তার একটুর জন্যেও অনুশোচনা বোধ করল না, বিবেক জাগল না। আমার চেহারা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। সেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করা হয়। সেদিনই রাতে সে আবার আমার সামনে এসে দাঁড়ায় এবং অ্যাসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা না যন্ত্রণা, বেদনা, কষ্ট আমায় সহ্য করতে হয়েছে সেটা আমি বেশ একটা ভালো জানি। প্রতিটা দিন বেঁচে থেকেও কেন যেন মৃত্যুর মতো লেগেছিল। হাজারটা কষ্টের মাঝে কি করে যে আমি এখনো বেঁচে রয়েছি সেটা আমি নিজেও সঠিক জানি না। শাহরিয়ারের গলার স্বর থেকে এরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখের জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখে যেন এই মুহূর্তে বলার মতো কোনো শব্দ উদ্ভব হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন এসে শাহরিয়ারকে সবার সামনে জড়িয়ে ধরল। আর সে একজন হচ্ছে শান্তা। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষের অবাকে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতএব শাহরিয়ার শান্তাকে একটু ধমকে সুরিয়ে বলল, কি করছেন? সবার সামনে ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি তো তোমার চেহারাকে নয়,
ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতো নির্মল সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজই আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবার অমত প্রকাশ করো তাহলে কিন্তু আমার মৃত্যু তো নিশ্চিত, তার সাথে তোমার মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, কারণ শান্তা তাকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগও দেয়নি। অনুষ্ঠান শেষ হলে শাহরিয়ার সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই প্রস্তাব আরম্ভ করলো, যার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে শাহরিয়ার বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করতে সক্ষম হয়। আজ তাদের বাসরাত। শাহরিয়ার রুমের বাইরে এই মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। শাহরিয়ারের বেশ একটা লজ্জাও লাগছে, যার সাথে খানিকটা ভয়। আচমকা শান্তা রুম থেকে বেরিয়ে এসে শাহরিয়ারকে টেনে টুনে বাসর ঘরের ভিতরে নিয়ে আসে। কি হলো, এভাবে টেনে টেনে কেন নিয়ে আসলে? তা নয় তো, তোমাকে আমি কোলে করে নিয়ে আসবো? রাত কয়টা বাজে তার কোনো হিসেব তোমার কাছে রয়েছে? যাই হোক, বলছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব, আমার লজ্জা লাগছে, আমি কোনো কিছু করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতে এক মুহূর্তে তার সব রাগ অভিমান ধুলে মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ারের যে পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে সে পাশটায় হাত বুলিয়ে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দেব না। এখন আছি আমি সর্বদা তোমার পাশে, চিন্তা করো না। আমি আব্বুকে সব বলেছি, লন্ডনে ডাক্তারের সাথে কথা বলেছে আব্বু। কয়েকটা দিন পর আমাদের লন্ডনে যেতে হবে, সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথাগুলো শুনে শাহরিয়ার কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ শাহরিয়ার খুব ভালো করে জানে এখন যদি সে না সূচক উত্তর দেয় কোনো লাভই হবে না। শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ না করে পর্যন্ত থামে না। তাছাড়া শাহরিয়ারও শান্তার কোনোই কথার অমতায় যেতে চায় না। সেও বেশ একটা শান্তাকে ভালোবেসে ফেলেছে। কেন চেনে এই মুহূর্তে শাহরিয়ার ধীরে ধীরে পিছনের দিকে এগোচ্ছে, কিন্তু কেন? কারণ হচ্ছে শান্তা শাহরিয়ার খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যত পিছিয়ে যাচ্ছে শান্তা ততই তার দিকে এগিয়ে আসছে। একসময় শাহরিয়ার পিছিয়ে যেতে যেতে শেষমেশ বিছানার উপর পড়ে গেল এবং শান্তাও শাহরিয়ারের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোন এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় এক সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই শাহরিয়ারকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তা, তবে শাহরিয়ার কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এ কথা আবার সাহস করে শান্তাকে বলতে পারছে না। পরিশেষে শাহরিয়ারকে লন্ডনে নিয়ে আসার পর শান্তা প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার জন্য কিছুদিন পরই শাহরিয়ারকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহরিয়ারকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তা শাহরিয়ারের একটা হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দিল এবং ছলছল চোখে বলেছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতঃপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে এসে হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। শব্দটা কানে যেতেই শান্তার বুক কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। শান্তার পা থরথর করে কাঁপছে, অজানা সব ভয় তাকে গ্রাস করে চেষ্টা করছে। শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালো। শান্তার বাবা দ্রুতই ডাক্তার এবং ধমক দিয়ে বলল, সরি, মানে ও মাই গড, আগে আমার পুরো কথাটা তো একবার শুনুন। আমি কিছু শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি, তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরও পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানি ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর ডাক্তারটি চলে যাওয়ার পরপরই সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে শান্তার বাবা বেশ খানিক চমকে ওঠেন। অতএব শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, কি রে মা, ডাক্তারের কথা কি শুনিসনি?
শাহরিয়ার তো ঠিক আছে, তারপরে কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের স্যার শব্দটা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার নিঃশ্বাস যেন নিতে বেশ কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজার কষ্টের মতো একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যি শাহরিয়ারকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি শাহরিয়ার কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা চেষ্টা করতে পারতাম না। আরে মা আমার, এখন আর কাঁদিস না তো, সবকিছু ঠিক আছে। অবশেষে শাহরিয়ারের মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এলো। শান্তার পরিবার সবাই গভীর আগ্রহে বসে আছে শাহরিয়ারকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে একসময় সম্পূর্ণ ব্যান্ডেজটি খুলে ফেললো। সবাই এখন শাহরিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে শাহরিয়ারের মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মুখের আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়ারকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল শান্তা, যা দেখে সবাই মুচকি হেসে লজ্জে সেখান থেকে চলে গেল। শান্তা এখনো শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে শাহরিয়ারের কপালের মিষ্টি ঠোঁটের স্পর্শ বসিয়ে দিচ্ছে। আচমকা শান্তার এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করলো শাহরিয়ার। অতএব একটু ধমকের সুরে শাহরিয়ার বলল, আহা, কি করছো সব, ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে। তবে আমার শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে, আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম, এখন চলো। পরিশেষে শাহরিয়ার শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসেই হঠাৎ করে থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা, শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা তো প্রায় আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ শান্তা, শান্তা, আজ আমি অনেক খুশি। অতঃপর বেশ কয়েকদিন শাহরিয়ার এখানে অর্থাৎ লন্ডনে কাটলো। কিন্তু হঠাৎ একদিন তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। শাহরিয়ার কিছুক্ষণ ভেবে তারপর ফোন রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পারলে ক্ষমা করে দিস। আর সবচাইতে বড় কথা হলো, ফারিয়া এই পৃথিবী তার কয়দিনের অতিথি মাত্র। ও মরণব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর পর্বে তোকে কিছু শেষ কথা বলে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়ারও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব শাহরিয়ার শান্তাকে সবকিছু খুলে বলার পর আজকে দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশে পৌঁছানো মাত্রই ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান একটাই কারণ, সেটা হলো শাহরিয়ারের পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, মূলত ফারিয়ার কেবিনে। অবশেষে শাহরিয়ার হাসপাতালে পৌঁছালো। ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাল মাও করে ডুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যর চোখের কোনো অশ্রু অনবরত ঝরছে। শাহরিয়া কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করলো। তারপর শান্তার সাথে পরিচয় করিয়ে দিয়ে এক পা দু পা করে ধীরে ধীরে ফারিয়ার দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। ফারিয়ার কিছুটা কাছে আসতে শাহরিয়ার দেখলো মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো, শুকিয়ে কি করুণ অবস্থায় না হয়েছে। শাহরিয়ার বুঝতে পারলো সত্যি ফারিয়ার অবস্থা একদমই ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ার প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন ফারিয়ার এরূপ অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে শাহরিয়ারকে দেখতে পেয়ে চোখের কোণের অশ্রু সব বাদ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলে ফেসফেসিয়ে ফারিয়ে বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয় যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসেই বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ার নিষিদ্ধ কালো আদায় ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার বেহায়া মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্তে অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতের ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবন শান্তির জন্যই
তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার মতো কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম, এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে মিথ্যা অপবাদে আমি ফাঁসিয়ে দিয়েছিলাম, এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিন রাতেই আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী, নেট দুনিয়ার কালো জগতে ভক্ত হয়ে ভুলেই গেছিলাম একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসাব সৃষ্টিকর্তার নিকট দিতেই হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করাটার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছে, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তারপরও শেষবারের মতো আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি। পারলে ক্ষমা করে দিস এই পাপীটাকে। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটা চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুমার কখনো ভাঙ্গার নয়। সেদিন শাহরিয়ার কিছুই বলতে পারেনি, নীরবে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যি কি শাহরিয়ার ফারিয়াকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না, সেটা সে নিজেই ঠিক ভালো করে জানে না। সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন শাহরিয়ারের 5 বছরের একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়ার ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করেছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নেট দুনিয়ায় নিষিদ্ধ কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়ারকে একা পেয়ে তার পা দুটো চিরদিনের জন্য ড্যামেজ করে দেয়। অর্থাৎ শাহরিয়ার আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে শাহরিয়ার আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো সবসময় বিপদ মুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়ে শাহরিয়ার এখনো লড়ে যাচ্ছে কালো দুনিয়ার ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়ারকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা হালকা ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবু কেন আমার কথা শোনো তুমি? না মানে আমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর অযথা ডাকতে চাইনি। চুপ, আমার কাছে সবকিছুর চেয়েও আমার হাজবেন্ডের কদর অনেক বেশি, বুঝতে পেরেছো সোনা? তোমার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এইভাবেই খুব সুখেই কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি সুখের সংসার। আর গল্পটি এখানে শেষ হলো। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।